Okay. So our today's class objective is to understand shear stress. Okay. তো shear stress সম্পর্কে যদি আমি বলতে চাই, shear stress এর যেটা বেসিক আমার যে ডেফিনেশনটা, মানে টেনসাইল, আমরা কিন্তু এতদিন টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস মানে ডিরেক্ট স্ট্রেস নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? এখন হচ্ছিল মানে নরমাল স্ট্রেস নিয়ে পড়াশোনা করছি। এখন হচ্ছিল আমাদের আরেকটা টাইপ স্ট্রেস, আরেকটা টাইপ হচ্ছিল shear stress। এখন shear স্ট্রেসটা তোমার মানে নরমাল টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেসের মধ্যে আর shear স্ট্রেসের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে হলো, shear স্ট্রেসের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে হলো তোমার নরমাল টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেসটা হচ্ছিল তোমার লংগিটিউডিনাল ডাইরেকশনে কাজ করে, এবং এটার যে ক্রস সেকশনাল যে এরিয়াটা, সেই ক্রস সেকশনাল এরিয়ার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করতেছে। তুমি জাস্ট সিম্পলি খেয়াল করো, তুমি যখন একটা অবজেক্টের উপর লোড অ্যাপ্লাই করো, সেটা whether it is tensile or compressive load, তুমি দেখবা যে এটার যে ক্রস সেকশনাল এরিয়ার সাথে কিন্তু এটা পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করতেছে। ওকে, এখন যেহেতু পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করতেছে, সো আমরা যখন যে কোনো টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস যখন বের করতে চাই একটা অবজেক্টের ক্ষেত্রে, রেজিস্টিং ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা মানে কন্ডিশন যে রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া। সো ক্রস সেকশনাল এরিয়া একটা অবজেক্টের জন্য, যদি এটা সার্কুলার অবজেক্ট হয়, একটা সার্কুলার একটা বার দিলাম তোমাকে বা একটা রড দিলাম, সো এখানে যদি তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করো, তোমাকে যদি বলি হোয়াট ইজ দ্য টেনসাইল স্ট্রেস, সো তুমি কি করবা, তুমি এটার লোডটা ক্যালকুলেট করবা, এবং লোডের সাথে কিন্তু যে এরিয়াটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে এটার ক্রস সেকশনাল এরিয়া। সো একটা রডের ক্রস সেকশনাল এরিয়া কত হবে বলো তো? মানে একটা রডের ক্রস, হ্যাঁ, ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার স্যার। পাই আর স্কয়ার, হ্যাঁ, পাই আর স্কয়ার বা পাই ডি স্কয়ার বাই 4। হ্যাঁ, পাই ডি স্কয়ার বাই 4। সো এই যে তোমার পাই আর স্কয়ার বা পাই ডি স্কয়ার বাই 4, এটা হচ্ছিল তোমার নরমাল রডের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া। এখন এগুলো ছিল আমার টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেসিভ লোডের ক্ষেত্রে, যেটা তার মানে যেই সারফেসটা বা যে ক্রস সেকশনটা হচ্ছিল আমার টেনসাইল লোড অ্যাপ্লাই হচ্ছে সেটার সাথে নরমাল ডাইরেকশনে। এখন শিয়ার স্ট্রেস আর হচ্ছে টেনসাইল স্ট্রেসের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছিল, শিয়ার স্ট্রেস ইনডিউসড ইন এ বডি when subjected to two equal and opposite forces. Okay, two equal and opposite forces which are acting tangentially across the resisting section, across the resisting section, as a result of which the body tends to shear off across that section. ডেফিনেশনটা বুঝলে তোমাদের মোটামুটি শিয়ার স্ট্রেসের কনসেপ্টটা শেষ হয়ে যাবে। দাঁড়াও অনেকে আমার এন্ট্রি করতেছে তো একটু। সো এখানে কি বলা আছে যে শেয়ার স্ট্রেসটা তখনই একটা বডির মধ্যে ইনডিউস হবে when subjected to two equal and opposite forces, মানে এখানে কিন্তু দুইটা সাইডে ফোর্স পড়বে, ইকুয়াল হবে কিন্তু অপোজিট ডাইরেকশনে হবে, ঠিক আছে? বাট টেনসাইল বা কম্প্রেসিভের ক্ষেত্রে কিন্তু দুইটা ফোর্স কিন্তু আমার ইনলাইন একই ডাইরেকশনে ছিল, ইনলাইন মানে একই লাইন বরাবর ছিল। ওকে, বাট শেয়ার স্ট্রেসে কিন্তু এই দুইটা ফোর্সের ডাইরেকশন প্যারালাল হবে কিন্তু একই লাইনে হবে না। ওকে, তুমি একটা 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 মোটা ধরো একটা তুমি একটা তোমার সলিড মেকানিক্স বইটা নিলা, বই নিয়ে যখন তুমি বইয়ের উপরের সারফেসে তুমি হাত রাখলা, বইয়ের নিচের সারফেসে হাত রাখলা, ঠিক আছে? দুই হাতের তোমার আঙ্গুলের ডাইরেকশন হচ্ছে দুই সাইডে, সাপোজলি দুই সাইডে দুই আঙ্গুলের ডাইরেকশন যদি দুই দিকে হয়, তাহলে তুমি যদি মনে করো প্যারালাল দিকে যদি এটার জাস্ট এটা ট্যানজেনশিয়াল ডাইরেকশন মানে কি, একটা সারফেসের সাথে প্যারালালি যদি তুমি এটার উপর লোড অ্যাপ্লাই করো, তখন দেখা যাবে যে জিনিসটা ডিস্টর্টেড হয়ে যায়। বইটা হয়তো সিম্পল যে অবস্থা ছিল, তখন দেখা যাবে যে বইয়ের উপরে যে পাতাটা সেটা সামনের দিকে চলে গেছে, নিচের পাতাটা পিছনের দিকে চলে গেছে। যখন ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যখন অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু জিনিসটা দেখা যায় যে একটা সময় পর অবজেক্টটা তোমার শেয়ার অফ হয়ে যায়, ঠিক আছে, বা ছিঁড়ে যাবে। আমি ফিগারটা দেখালে জিনিসটা আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। As a result of which the body tends to shear off across that section. এখন আমি এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা এক্সপ্লেইন করি। Consider a rectangular block of height h and length
L and width unity, ঠিক আছে? আমি একটা rectangular, we just consider a rectangular block here. The height of this block is h and the length of this block is L, ঠিক আছে? একটা সিম্পল একটা ব্লক কনসিডার করো, এবং এটার উইডথটাকে বলা হচ্ছে ইউনিটি। কজ হচ্ছিল এটার উইডথটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, আমরা এটার ফ্রন্ট ভিউটা দেখতেছি, ঠিক আছে? এটা যদি আমরা রাইট সারফেস, রাইট সাইড ভিউ বা লেফট সাইড ভিউ যদি দেখি, তাহলে আমরা এটা উইডথ সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা পাবো। যেহেতু আমরা উইডথটা জানি না, সো আমরা একটা ইউনিট বা 1 মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে? সো এটা লেন্থ, হাইট h, লেন্থ হচ্ছে L। এরপরে কি বলছে? Let the bottom face AB of the block be fixed to the surface as shown. এখানে বলা হয়েছে যে এই যে AB নিচের যে সারফেসটা, এই সারফেসটাকে ফিক্সড ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? সো যেহেতু এটাকে ফিক্সড ধরে নেওয়া হয়েছে, এরপর কি বলছে? Let P be the tangential force applied along the top face CD of the block. সো P ফোর্সটা তোমার এই যে ABCD, এই যে CD যে সারফেসটা, এই CD সারফেসে প্যারালালি P একটা লোড আমি অ্যাপ্লাই করতেছি, ওকে? ট্যানজেনশিয়াল বরাবর। এটা কিন্তু, এটা যদি আমি করতাম যে পি এর ডাইরেকশন যদি উপরের দিকে হইতো, তাহলে এটা কি বরাবর হইতো? এটার ক্রস সেকশন বরাবর লংগিটিউডিনাল ডাইরেকশনে কাজ করতেছে, ঠিক আছে? লংগিটিউডিনাল ডাইরেকশন বা পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করতেছে। কিন্তু আমরা কিন্তু লোডটা কিন্তু এখন প্যারালাল বরাবর, অবজেক্টটা যে অবস্থায় আছে তার প্যারালাল বরাবর আমরা, মানে এটা সারফেস ঘেঁষে হচ্ছে আমরা লোডটা অ্যাপ্লাই করতেছি। তুমি যে কোনো একটা সলিড সারফেসে ঘেঁষে যখন লোডটা অ্যাপ্লাই করবা, তখন কি জেনারেট হবে? তখন দুইটা সারফেস যখন একটা একটা কন্টাক্ট, ফ্রিকশন, ভেরি গুড, ফ্রিকশন জেনারেট করবে। সো যখন ফ্রিকশন জেনারেট করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বডিটা ডিস্টর্টেড হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বডির যে ইন্টারনাল যে রেজিস্টিং ফোর্সটা এবং ওই অ্যাপ্লাইড ফোর্সটা পার করে, ফ্রিকশন ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সটা যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, ততক্ষণ পর্যন্ত বডিটা ডিস্টর্টেড হবে না, কোনো শেপ চেঞ্জ করবে না। যখনই দ্য অ্যাপ্লাইং লোড পি যখন হচ্ছিল গ্রেটার দেন দ্য রেজিস্টিং লোড, তখনই কিন্তু বডিটা ডিস্টর্টেড করে যাবে, ঠিক আছে? ডিস্টর্টেড করলে কিরকম হয়ে যাবে? এই যে নিচের ফিগারটা দেখো, এই যে দেখো তোমার এ বি সি ডি আগের যে অবস্থায় ছিল, এখন দেখো জিনিসটা হয়ে গেছে এ বি সি 1 D1, ঠিক আছে? এটা হলো আফটার ডিস্টরশন, এই জিনিসটা শেয়ার অফ হয়ে গেছে, ঠিক আছে? মানে এটার শেপটা ডিস্টর্টেড হয়ে গেছে। এখন আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝি, এখানে কি বলছে? For the equilibrium of block, the surface AB will offer a tangential reaction force R, which is equal in magnitude and opposite in the direction to the applied and tangential force P, ঠিক আছে? এখন কি বলছে যে for the equilibrium of block, the surface AB will offer a tangential reaction force R. এখন জিনিসটা করা হয়েছে কি, এই যে তুমি সাপোজলি মনে করো হচ্ছে হলো উপরে হচ্ছে লোড পি দিচ্ছ, যেহেতু উপরের দিকে তুমি লোড পি দিচ্ছ, নিচের পোর্শনটা তোমার ফিক্সড আছে, সাপোজলি ফিক্সড আছে, যেহেতু ফিক্সড আছে, যেহেতু উপরে লোড পি দিচ্ছ, নিচের লোডও কিন্তু পি এর ইকুয়াল একটা লোড কিন্তু অপোজিট ডাইরেকশনে কাজ করবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত পি লোডটা তার মানে এই ফিক্স থাকার কারণে এটার যে রেজিস্টিং যে ফোর্সটা দিচ্ছিল সেটাকে ওভারকাম করে চলে যাবে, তখনই কিন্তু বডিটা ওই ফিক্স পোর্শন থেকে ছিঁড়ে ডিস্টর্টেড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিতে পারি উপরে যদি আমরা পি লোড দেই, তার ইকুয়াল অ্যামাউন্ট অপোজিট ডাইরেকশনে একটা ফ্রিকশনাল লোড কাজ করবে, সেটার ভ্যালু পি এর ইকুইভ্যালেন্ট, এটা আমরা ধরে নিতে পারি। এখন কথা হচ্ছে যদি আমার নিচের অংশটা যদি ফিক্স থাকে আর মাঝখানে আমরা যদি একটা সেকশন কনসিডার করি, সাপোজলি কনসিডার এ সেকশন এক্স এক্স cut parallel to the applied force which splits rectangle into two parts, ঠিক আছে? আমরা যদি মনে করো একটা এখানে একটা সেকশন যদি আমরা ক্রিয়েট করি, যে এখানে আমরা একটা সেকশন করে দিছি, ঠিক আছে? এবং এটা সেকশন করার ফলে আমাদের এই রেক্টেঙ্গেলটা দুইটা পার্টে ডিভাইড হয়ে গেল, ওকে? এখন আমরা দুইটা পার্টে ডিভাইড মানে সেকশন করে আমরা জাস্ট উপরে ব্লকটা নিচে ব্লকের উপর রেখে দিলাম, ঠিক আছে? আমরা কোনো লোড অ্যাপ্লাই করলাম না। যখনই আমরা লোড অ্যাপ্লাই করতে যাব, তখনই দেখা যাবে যে উপরে পোর্শনটা ডিউ টু শেয়ারের কারণে উপরে পোর্শনটা হয় সামনের দিকে চলে যাবে না পিছন দিকে চলে যাবে, অ্যাকর্ডিং টু দা ডাইরেকশন অফ ইওর অ্যাপ্লাই লোড, ঠিক আছে? যখন আমি এই জিনিসটা শেয়ার করে ফেলতেছি, মনে করো একটা সেকশন করে ফেলতেছি, এরপর যদি আমি লোড অ্যাপ্লাই করি, তখন দেখা যাবে যে জিনিসটা তোমার হাতের ফ্রিকশনের কারণে এটা সামনের দিকেও যেতে পারে বা পিছনের দিকেও যেতে পারে, তোমার হচ্ছিল হাতের ডিরেকশন ওয়াইজ তুমি কোন দিকে জিনিসটাকে মুভ করাতে যাচ্ছ। এটা তো নর্মাল কমন কেস বা মানে প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে। তারপর বলছে হচ্ছে ফর দ্য আপার পার্ট টু বি ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাইড ফোর্স পি ইকুয়ালস টু রেজিস্টিং ফোর্স আর।
এখন জিনিসটা যেহেতু আমি এখানে সেকশন করে ফেলছি, সো আমি উপরে যদি পি ফোর্স অ্যাপ্লাই করি এই সেকশন বরাবর বা এই সারফেসে প্যারালালে আমার রেজিস্টিং ফোর্স, যে ফোর্সটা রেজিস্ট করতে চাবে মুভ করার আগে, সেই ফোর্সটা হচ্ছে আর। এবং যতক্ষণ পর্যন্ত পি ইজ ইকুয়ালস টু আর, ততক্ষণ পর্যন্ত তুমি এই জিনিসটাকে সেকশন করার পরেও তুমি যদি শেয়ারিং ফোর্স বা ট্যানজেনশিয়াল লোড যদি অ্যাপ্লাই করো, উপরের ব্লকটা কিন্তু নড়বে না। যখন পি এর ভ্যালুটা এই রেজিস্টিং আর, এই আর এর থেকে যখন গ্রেটার দেন হয়ে যাবে, তখনই কিন্তু ব্লকটা শেয়ার করে আসবে বা ওই জায়গা থেকে তোমার হচ্ছিল ডিস্টর্টেড হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, যে ফর দ্য লোয়ার পার্ট টু বি ইকুইলিব্রিয়াম, নিচের পার্টটাকে ইকুইলিব্রিয়াম থাকার জন্য অ্যাপ্লাইড ফোর্স পি ইজ ইকুয়ালস টু রেজিস্টিং ফোর্স আর। সো যেহেতু মাঝখানে আমার যেহেতু সেকশন করার কারণে আমার মাঝখানে একটা রেজাল্টেন্ট বা রেজিস্টিং ফোর্স ক্রিয়েট হয়েছে, সো এই আর এর ভ্যালুটা আমার এই পি এর ইকুয়াল। এরপরে আসতেছি হচ্ছিল আমাদের বেসিক শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা। শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা আমাদের কি বলে, যে উই নো দ্য শেয়ারিং স্ট্রেস ইজ রেশিও অফ রেজিস্টিং ফোর্স ডিভাইড বাই রেজিস্টিং এরিয়া। এখন রেজিস্টিং ফোর্স তুমি জানো যে তুমি পি ফোর্স অ্যাপ্লাই করতেছো, এখন হোয়াট ইজ আওয়ার রেজিস্টিং এরিয়া? In the case for the case tensile stress and compressive stress, we just consider cross sectional area. Okay, but এখানে কিন্তু আমাদের মানে ক্রস সেকশনাল এরিয়াটা কেন কনসিডার করছিলাম, কজ আমাদের ক্রস সেকশনাল এরিয়ার উপরই কিন্তু পারপেন্ডিকুলার লোডটা অ্যাপ্লাই হচ্ছিল। যেহেতু আমাদের এখানে কিন্তু ক্রস সেকশনাল এরিয়ার উপর লোডটা অ্যাপ্লাই হয় না, এখানে কিসের উপর অ্যাপ্লাই হয়েছে বলতো, কোন এরিয়ার উপর অ্যাপ্লাই হয়েছে বলো, এখানে রেজিস্টিং এরিয়াটা কি হবে? নিচেরটা স্যার, যেটা সারফেস ঘেঁষে আছে। সারফেস ঘেঁষে আছে, সো এল ইনটু কি হবে, এল ইনটু মানে এরিয়াটা কি হবে, সারফেসের লেন্থ তো এল, এরিয়া কি হবে এবি স্যার, এবি। এল, এবিটা হচ্ছে হলো তোমার ব্লকের লেন্থ, ঠিক আছে এল। এখন যদি আমি বলি যে মানে শেয়ার ফোর্সের জন্য আমার রেজিস্টিং সারফেস এরিয়াটা কোনটা, মানে তুমি যখন প্যারালাল ফোর্সটা অ্যাপ্লাই করতেছো তখন তোমার যে সারফেসে এরিয়াটা রেজিস্ট করতে চাবে সেই এরিয়াটা কত? লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ ইনটু ব্রেথ। কারো কি কোনো ডাউট আছে? কেউ কি বলতে পারো যে স্যার লেন্থ ইনটু হাইট কেন না? তোমার কি এখানে হাইটের সাথে কোনো রিলেশন আছে? নো স্যার, কোনো রিলেশন নাই। পুরা কজ তোমার পুরো সারফেসটার লেন্থ এবং এটা ব্রেথ হচ্ছিল, যেটা হচ্ছিল আমরা উইথ যেটা ধরছি ইউনিটি, সো এই লেন্থ হচ্ছিল এল এবং এটা ব্রেথ হচ্ছিল 1, সো এই এল ইনটু 1, এই যে রেজিস্টিং এরিয়াটাই হচ্ছিল আমার শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে, শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে রেজিস্টিং এরিয়া। আমরা যদি বলি যে স্যার আমি এখানে এল ইনটু এইচ ধরবো, এল ইনটু এইচ কেন হবে? এল ইনটু এইচ, এল ইনটু এইচ কখন হবে? এল ইনটু এইচ হওয়া কি পসিবল? যদি এমন হইতো যে তোমার এই লোডটা যদি আমি এইভাবে অ্যাপ্লাই করতাম, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, লোডটা যদি আমি সাপোজলি ধরো আমি এই সাপোজলি মনে করো আমি এই ডাইরেকশনে অ্যাপ্লাই করছি, উপরের দিকে অ্যাপ্লাই করছি, এরকম প্যারালালি অ্যাপ্লাই করছি, বা এখান থেকে নিচের দিকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এটা তো শেয়ার ফোর্স না, আমি এটা প্যারালাল বরাবর অ্যাপ্লাই করছি, তাহলে আমি এখানে রেজিস্টিং সারফেস এরিয়া কত নিতাম? এইচ ইনটু ব্রেড সেক্ষেত্রে মেবি এইচ ইনটু ব্রেড। ঠিক আছে, ভেরি গুড, তাহলে কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারছো। সো শেয়ার স্ট্রেস ক্যালকুলেট করার সময় উই নিড টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট রেজিস্টিং এরিয়া, ঠিক আছে। অনেক সময় কিন্তু এই যারা শুরুর দিকে মানে জিনিসটা কনসেপ্টটা ধরতে প্রবলেম হয়, তখন কি হয় কি অনেকে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা বারবার করে ধরে ফেলে। তোমার ক্রস সেকশনাল এরিয়া তখন হবে যখন হচ্ছে তুমি ক্রস সেকশন বরাবর এটা অ্যাপ্লাই করতেছো, ক্রস সেকশনের প্যারালালে তুমি অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে। এখন মনে করো ব্রেডটা কি দেয়া থাকবে? ব্রেডটা যদি দেওয়া না থাকে তাহলে তুমি ইউনিটি ধরে নিতে পারবা, মানে 1 ইউনিট ধরে নিবা। আর যদি দেওয়া থাকে তাহলে তো ভেরি গুড। দেওয়া থাকলে সেটা একটা 3D ফিগার হবে, যেহেতু এখানে আমরা 2D ফিগার কনসিডার করতেছি, সো আমাদের উই নিড টু কনসিডার ইউনিটি হিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের শেয়ার স্ট্রেস কনসেপ্টটা মোটামুটি বোঝা হয়েছে। এখন আমরা নেক্সট কনসেপ্টে যাই। এখানে কি বলা আছে যে as the face AB is fixed, the rectangular section ABCD will be distorted to ABC1D1. সো যেহেতু তোমরা কিন্তু একটা কনসেপ্ট, তোমরা কিন্তু একটা তোমাদের কাছে যদি কোনো একটা মোটা বই থাকে, তোমরা যখন মোটা বইয়ের উপরে যখন একটা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করবা, এটা প্যারালালি বইয়ের যে কভারের প্যারালালি যখন তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করবা, তখন দেখা যাবে যে বইটা ডিস্টর্টেড হয়ে গেছে, ঠিক আছে, এরকমই কিন্তু বেঁকে যায়, কিন্তু সেটা হচ্ছে AB C1D1 ফর্ম চলে আসে।
এখন কথা হচ্ছে যে such that the new vertical face AD1 makes an angle phi with the initial face AD. এখন এই যে AD যে ইনিশিয়াল যে ফেসটা ছিল এই ডিস্টর্টেড হওয়ার পর AD1 হয়ে গেছে। সো AD1 হয়ে গেলে আগের সারফেসের সাথে সেটা ফাই তোমার হচ্ছে কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল, অ্যান্ড অ্যাঙ্গেল ফাই ইজ কল্ড শিয়ার স্ট্রেন। এখন হচ্ছিল যদি অ্যাজ দ্য ফাই ইজ স্মল, সো আমরা এটাকে যদি tan ফাই এর ফর্মুলা যদি ফেলি, সো tan সমান সমান কি তোমার হচ্ছে হলো DD1 ডিভাইড বাই AD, ঠিক আছে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব ডিভাইড বাই এটার ভূমি, ঠিক আছে। সো DD1 ডিভাইড বাই AD। এখন হচ্ছিল DD1 কি, DD1 হচ্ছিল তোমার DL, মানে স্মল যে চেঞ্জটা হয়েছে, লেন্থের যে চেঞ্জটা হয়েছে DDL হয়েছে, এবং ADটা কি, ADটা হচ্ছিল এটার হাইট। সো শিয়ার স্ট্রেন ইকুয়ালস টু DDL ডিভাইড বাই H। এখন কথা হচ্ছে হোয়াট ইজ শিয়ার স্ট্রেন। আমরা শিয়ার স্ট্রেন দ্বারা এখন কি বুঝতে পারি বলো তো? যে ফোর্সটা আমরা স্যার উপর থেকে দিচ্ছি স্যার, ওই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য ইন্টারনাল যে ফোর্সটা ওটাই শিয়ার স্ট্রেন স্যার। শিয়ার স্ট্রেন না, সেটা হচ্ছিল শিয়ার স্ট্রেস। ফোর্সের মানে স্যার রেজিস্টিং, তাহলে স্যার মানে আর যে শিয়ার ফোর্স angular দেওয়ার জন্য deformation স্যার টা যে অ্যাঙ্গুলার ডিফর্মেশনটা হচ্ছে স্যার সেটা হচ্ছে শিয়ার স্ট্রেন। হ্যাঁ অ্যাঙ্গুলার ডিফর্মেশন না, মানে হচ্ছিল যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট, অ্যাঙ্গুলার ডিফর্মেশনটা স্যার। হ্যাঁ। সো আমি যদি এটাকে যদি মানে এই শিয়ার স্ট্রেন বা আমি যদি মডুলাস অফ রিজিডিটি যদি কনসিডার করি, ঠিক আছে, মানে শিয়ার স্ট্রেসের কারণে যে আমার শিয়ার ডিফর্মেশনটা হচ্ছে, শিয়ার আমরা নরমাল মানে স্ট্রেসের কারণে স্ট্রেন কি বলতেছিলাম যে আমরা লংগিটিউডিনাল ডাইরেকশনে লোড অ্যাপ্লাই করার কারণে যে আমাদের স্ট্রেসটা জেনারেট করতেছিল, এবং সেই স্ট্রেস অ্যাপ্লাই করার মানে স্ট্রেস এর জন্য আমাদের যে পরিমাণ ডিফর্মেশন হচ্ছে সেটা ছিল আমাদের স্ট্রেন। আর এখানে তোমার ডিফর্মেশনের আগে তোমাকে শিয়ার ডিফর্মেশন কথাটা বলে নিতে হবে। তাহলে যখনই আমার শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করার কারণে আমার শিয়ার ডিফর্মেশন হচ্ছে, তখন আমি এটাকে শিয়ার স্ট্রেন বলতে পারি। এখন এই যে শিয়ার স্ট্রেনটা হচ্ছে হলো আমার ফাই দ্বারা আমরা ডিনোট করতে পারি। সো ফাই ইজ এ রেশিও অফ এই যে এই যেহেতু ফাই সমান tan ফাই লিখছে, সো tan ফাই সমান এটার হচ্ছে হলো থিটা কোণের বিপরীত বাহু লেন্থ এবং এটার হাইটটা, সো DL ডিভাইড বাই H। এখন স্ট্রেস স্ট্রেন, শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেন, স্ট্রেস স্ট্রেনকে আমরা যখন রিলেট করতেছিলাম কি দ্বারা রিলেট করছি, স্ট্রেস স্ট্রেনের রেশিওটাকে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি বা মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা ই দ্বারা ডিনোট করছি, যেটা আমাদের হুকস ল বলতেছে, ঠিক আছে। সো আমরা কি লিখছি, ই ইজ এ রেশিও অফ ই ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন, ই ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই এপসাইলন বলতেছিলাম। সো আমরা যদি মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা যখন বলতেছিলাম যে দ্য রেশিও অফ টেনসাইল স্ট্রেস অর কম্প্রেসিভ স্ট্রেস টু দ্য কারেসপন্ডিং স্ট্রেন ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে হুকস ল এর ক্ষেত্রে দ্য রেশিও ইজ নোন অ্যাজ ইয়ংস মডুলাস অর মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন যদি আমরা বলি যে মডুলাস অফ মানে এই শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেনের যদি রেশিও করি, তাহলে এটাকে কি আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বলবো? এটাকে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বলবো না, এটাকে আমরা বলবো মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি বা শিয়ার মডুলাস। ওখানে আমরা বলছিলাম হচ্ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডুলাস, এখানে আমরা বলবো মডুলাস অফ রিজিডিটি বা শিয়ার মডুলাস। সো হোয়াট ইজ শিয়ার মডুলাস? শিয়ার মডুলাস হচ্ছিল the ratio of shear stress to the corresponding shear strain within the elastic limit is called modulus of rigidity. So আমি যদি এখন এটা যদি দেখাতে চাই যে what is modulus of rigidity ইকুয়েশনটা কি হবে, মডুলাস অফ রিজিডিটি ইকুয়েশনটা কি হবে? মডুলাস অফ রিজিডিটি কে যদি আমরা অনেক সময় হচ্ছিল সি দ্বারা ডিনোট করে, অনেক সময় হচ্ছিল জি দ্বারা ডিনোট করে, ওকে, জি দ্বারা ডিনোট করে। তো এটা সমান ইকুয়াল আমি কি লিখতে পারি, শিয়ার স্ট্রেস ডিভাইড বাই শিয়ার স্ট্রেন। তো শিয়ার স্ট্রেস কে আমরা কি দ্বারা ডিনোট করি, টাউ। শিয়ার স্ট্রেস কে আমরা টাউ দ্বারা ডিনোট করি, টাউ। আর শিয়ার স্ট্রেন কে আমরা কি দ্বারা ডিনোট করলাম একটু আগে, ফাই, এই যে ওকে ফাই। সো এটাকে যদি আমরা ফাই দ্বারা ডিনোট করি, ওকে, তাহলে এটা হচ্ছিল সি অবলিক জি
C/Z shear stress shear মানে modulus of rigidity বা হচ্ছে shear modulus is equals to the ratio of shear stress and shear strain, ঠিক আছে? সো এটাকে আমরা বলতে পারি মডুলাস অফ রিজিডিটি। সো এই জিনিসটা মানে এই টার্মটা একটু মাথায় রাখো, কজ আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমাদের এই টার্মটা ফ্রিকোয়েন্টলি ফেস করতে হবে। ওকে, সো আমাদের শেয়ার স্ট্রেসের কনসেপ্ট মোটামুটি শেষ। কারো কোনো কোশ্চেন আছে শেয়ার স্ট্রেসের কনসেপ্ট বোঝা নিয়ে? আমি ফিগার দিয়ে যতটুকু সম্ভব মানে মানে এখানে অনেক ডিটেলস আছে, তোমরা পড়লে বুঝতে পারার কথা, এরপরে তো বই তো দেখবাই। আচ্ছা, এই টপিকটা আজকে শেষ করে দেই, খুবই ইজি, কজ আমরা এই যে স্ট্রেস স্ট্রেন বা শেয়ার স্ট্রেন যে পড়লাম, এই যে স্ট্রেস স্ট্রেনের যে রিলেশনটা দেখলে আমাদের মোটামুটি আমরা প্রবলেম করার জন্য যে আমাদের বেসিক গুলা সেগুলা মোটামুটি আমাদের হয়ে যাবে। দেন আমরা নেক্সট ক্লাস থেকে নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করব, যে স্ট্রেস স্ট্রেনের বা শেয়ার স্ট্রেনের। এখন কনজিকিউটিভ রিলেশনশিপ বিটুইন স্ট্রেস এন্ড স্ট্রেন, এখানে বলা আছে যে ফর ওয়ান ডাইমেনশনাল স্ট্রেস সিস্টেম দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রেস এন্ড স্ট্রেন ফর ইউনিডাইরেকশনাল স্ট্রেস ফর নর্মাল স্ট্রেস ইন ওয়ান ডাইরেকশনাল, ঠিক আছে? এখানে কিন্তু নর্মাল স্ট্রেস স্ট্রেনের কথা বলছে। তাহলে নর্মাল স্ট্রেস স্ট্রেনটা কি আমাদের? টেনসাইল স্ট্রেস বা compressive stress is given by the Hooke's law, which states that when a material is loaded within elastic limit, the normal stress developed is to the proportional to the strain produced. So within elastic limit, stress is proportional to strain. So stress যে রকম অ্যাপ্লাই করবা স্ট্রেনও সেই পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। So this means that the ratio of the normal stress to the corresponding strain is a constant within elastic limit. The constant represented by E, যেটা হচ্ছে modulus of elasticity, is known as normal stress by corresponding stress sigma by E. এটাকে আমরা স্ট্রেন দ্বারা ডিনোট করতেছি। ওকে, এখন যদি আমরা আমরা তো পড়ছি ওয়ান ডাইরেকশনে, যদি ওয়ান ডাইমেনশনে যদি আমরা স্ট্রেস অ্যাপ্লাই করি, এখন যদি জিনিসটা হয় যদি টু ডাইমেনশনাল হয়ে যায়, যে টু ডাইমেনশনাল স্ট্রেস সিস্টেমের ক্ষেত্রে কি হবে? Before knowing the relationship between the stress and strain for two-dimensional stress system, we shall have to define the longitudinal strain and lateral strain and Poisson's ratio. Very, very important. So longitudinal strain বা lateral strain, longitudinal হচ্ছিল মানে longitudinal direction বরাবর যে এটা ডিফর্মেশন হচ্ছে সেটাকে আমরা longitudinal strain বলতেছি। এটা ট্রান্সভার্স ডাইরেকশনে বা এটার মানে longitudinal মানে অপোজিট ডাইরেকশনে, যেটা ট্রান্সভার্স ডাইরেকশনে যদি আমাদের স্ট্রেস মানে লোড অ্যাপ্লাই করার কারণে যদি আমাদের শেপে চেঞ্জ হয়, তাহলে আমরা বলতেছি সেটাকে ল্যাটারাল স্ট্রেন, আর এটাকে বলতেছি হচ্ছে পয়সনস রেশিও। সো এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। সো লংগিটিউডিনাল স্ট্রেনটা আমরা অলরেডি এতদিন ডিসকাস করছি, সো আমরা রিডিং করলে বুঝতে পারার কথা। when a body is subjected to a axial tensile load, there is an increase in length of the body. Okay, so tensile load apply করলে আমাদের বডির লেন্থটা শেপ চেঞ্জ হচ্ছে, বাট at the same time there is a decrease in other dimension of the body. So তুমি যখনই বডির লেন্থটা ইনক্রিজ করতেছো তখনই তোমার মাথার মধ্যে কজ তোমার ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট তো কনস্ট্যান্ট থাকতেছে, তোমার তো ম্যাটেরিয়াল এখানে ডিক্রিজ হচ্ছে না বা ইনক্রিজ হচ্ছে না, ম্যাটেরিয়ালের সাইজ শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, বাট ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি বা ম্যাটেরিয়ালের হোমোজেনিটিটা কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে? সো এখন যেহেতু ম্যাটেরিয়ালে তুমি এলংগেট করতেছো, ম্যাটেরিয়ালের ল্যাটারাল ডাইরেকশন বা ট্রান্সভার্স ডাইরেকশনে এটা ক্রস সেকশনাল এরিয়াটা রিডাকশন হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটাই বলতেছে যে বাট এট দ্য সেম টাইম দেয়ার ইজ এ ডিক্রিজ ইন আদার ডাইমেনশন অফ দ্য বডি এট রাইট অ্যাঙ্গেল টু দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, রাইট অ্যাঙ্গেল টু দ্য line of action of the applied force. So when you apply the tensile force, the line of action এর থেকে perpendicular direction বা opposite বা transverse direction এ যদি তুমি east west বরাবর যদি তুমি মানে লোড টেনসাইল বা কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করো, তাহলে তোমার নর্থ সাউথ বরাবর হচ্ছিল তোমার ল্যাটারাল বা ট্রান্সভার্স ডাইরেকশনে তোমার ডিফরমেশনটা হচ্ছে, ঠিক আছে? এখন যদি তোমার ইস্ট ওয়েস্ট বরাবর যদি লেন্থ ডিক্রিজ হয়, তাহলে তোমার নর্থ সাউথ বরাবর তোমার লেন্থটা ইনক্রিজ মানে ওইদিকে পাঁচটা বেড়ে যাবে। আবার যদি ইস্ট ওয়েস্ট বরাবর যদি তোমার লেন্থ ইনক্রিজ হয়, তাহলে নর্থ সাউথ বরাবর তোমার পাঁচটা কমে যাবে। আমি জাস্ট দুইটা লংগিটিউডিনাল এবং ল্যাটারাল বা ট্রান্সভার্স ডাইরেকশনের ডিফারেন্সটা বোঝাচ্ছিলাম। ওকে, তারপর কি বলা আছে?
thus the body is having a axial deformation. Axial মানে হচ্ছে longitudinal direction, also deformation at right angles মানে perpendicular direction to the line of action of applied load. In example, lateral deformation. So এটাকে আমরা lateral deformation বলছি. The ratio of axial deformation to the original length of the body is known as longitudinal বা linear strain. ঠিক আছে? So longitudinal strain হচ্ছিল যে ডিফর্মেবল লেন্থটা ডেল এল ডিভাইড বাই অ্যাকচুয়াল বা অরিজিনাল লেন্থ যেটা ছিল সেটাকে আমরা বলতেছি লংগিটিউডিনাল স্ট্রেন বা ন্যাচারাল নরমাল স্ট্রেন। উই ক্যান ডিনোট ইট অ্যাজ এ লংগিটিউডিনাল স্ট্রেন বা ন্যাচারাল বা নরমাল স্ট্রেন। ওকে, so L is the length of the body, P is the tensile force acting on the body, del L হচ্ছে increase in length of the body in the direction of P. ওকে, আমরা এখন পরে যেতে যাই। So what is our lateral strain? Lateral strain টা হচ্ছে হলো the strain at right angles to the direction of applied load is known as lateral strain, যেটা আমরা এক্সপ্লেইন করলাম। let a rectangular bar of length L, breadth B and depth D, এটা breadth আছে B এবং এটা depth আছে হলো D, is subjected to axial tensile load P. এখন যদি এই বডির উপর যদি আমি P লোড অ্যাপ্লাই করি, P লোড অ্যাপ্লাই করার পর এটা লেন্থ যদি ইনক্রিজ হয় তাহলে এটার যে আগের যে ক্রস সেকশন আছে এই রডের যে ক্রস সেকশন সেই ক্রস সেকশনটা আমরা এইভাবে দেখতেছি। ওকে, সেই ক্রস সেকশনটা কি চেঞ্জ হচ্ছে দেখো, ইনক্রিজ ইন লেন্থ এল। সো এই যে আগে যে অরিজিনাল লেন্থ ছিল এল, এটা এক্সিয়াল লোড অ্যাপ্লাই করার কারণে এল প্লাস ডেল এল হয়ে গেছে। ডিক্রিজ ইন ব্রেডথ হচ্ছিল ডেল বি এবং ডিক্রিজ ইন ডেপথ হচ্ছে হলো ডেল ডি। ঠিক আছে, যখনই তুমি লেন্থ ইনক্রিজ করতেছো এটার হচ্ছে হলো ল্যাটারাল ডাইরেকশনে এটা ব্রেডথটা কমে যাচ্ছে এবং এটার যে ডেপথটা এই ডেপথটাও কিন্তু কমে যাচ্ছে। টু ডাইমেনশনাল আমি যদি কনসিডার করি, ঠিক আছে, যে এটার কি কি শেপ চেঞ্জ হচ্ছে, তুমি যদি মনে করো লেন্থটা ইনক্রিজ করতেছো এটা ডেপথ এবং ব্রেডথে চেঞ্জটা আসবে। এখন ডেপথ এবং ব্রেডথ মনে করো আগে যদি এটার ব্রেডথ হচ্ছিল বি যদি ছিল আর ডেপথ যদি হাইটটা যদি ডি থাকে, এটা ক্রস সেকশন, এটা চেঞ্জ হওয়ার পরে হয়ে যাচ্ছিল বি মাইনাস ডেল বি, মানে দুই সাইড থেকে ডেল বি কমে যাওয়াতে এটা হলো বি মাইনাস ডেল বি হয়ে গেছে এবং হাইটটাও ডেল ডি সমান হাইট কমে গেছে এবং টোটাল ডি ছিল সেখান থেকে ডেল ডি কমে গেছে। ঠিক আছে, সো ল্যাটারাল স্ট্রেনটা কি হবে আমার, ডেল বি ডিভাইড বাই অরিজিনাল ব্রেডথ, ডেল ডি ডিভাইড বাই অরিজিনাল ডেপথ। ঠিক আছে, সো এই লংগিটিউডিনাল স্ট্রেন এবং ল্যাটারাল স্ট্রেনের কনসেপ্ট আমরা মোটামুটি বুঝতে পারলাম। যদি আমি বলি যে ল্যাটারাল স্ট্রেন কি হবে, এখন ল্যাটারাল স্ট্রেন যদি আমি তোমাকে মানে 3 ডাইমেনশনাল যদি কনসিডার করতে পারি তাহলে তোমাকে হচ্ছিল 3 ডাইমেনশন কি তোমার যদি এমন যদি বলে যে এটা হাইটটা হচ্ছিল আমি কনসিডার করতেছি না, আমি এটা ব্রেড, অনেক সময় দেখা যায় কি আমরা সাধারণত হাইটটা নিয়ে কাজ করি, ব্রেডটাকে আমরা কনসিডার করি না। ঠিক আছে, বাট প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে আমাদেরকে ব্রেডটাকেও কনসিডার করতে হবে। সো ল্যাটারাল স্ট্রেনের ক্ষেত্রে আমাদের ডেল বি বাই বি লিখবো অ্যাজ ওয়েল অ্যাজ ডেল ডি বাই ডিও লিখবো। ওকে, সো নোট কি এখানে, if longitudinal strain is tensile the lateral strain will be compressive. Okay, so যখনই তোমার টেনসাইল লোড অ্যাপ্লাই করতেছো তোমার এই দুইটা সাইডে কি হচ্ছে, তোমার এই যে এটার ডেপথ যে ছিল ডেপথটা কি নিচের দিকে কমে গেছে, কারণ ডেপথটা নিচের দিকে কখন কমবে তার মানে কি এর উপর কি লোড অ্যাপ্লাই হয়েছে, কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হয়েছে, দুই সাইড থেকে নিচের ডাইরেকশন লোড অ্যাপ্লাই হয়েছে। যদি এমন হইতো যে তুমি দুই সাইড থেকে যদি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতা তাহলে কি হতো, লেন্থ কমে যেত, তাহলে দুই সাইড থেকে লেন্থ কমে গেলে কি হতো, মাঝখানে হাইটটা বেড়ে যেত, আর মাঝখানে হাইটটা বেড়ে গেলে এর উপর কি লোড অ্যাপ্লাই হয়ে গেছে, টেনসাইল লোড অ্যাপ্লাই হয়ে গেছে। যখনই কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হয়েছে তখন জিনিসটা লেন্থটা মানে ব্রিথ বা ডেপথটা কমে গেছে, যখন টেনসাইল লোড অ্যাপ্লাই হয়েছে তখন তো এটা লেন্থ বা ব্রিথটা বা ডেপথ বা ব্রিথটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। Hence every longitudinal strain in the direction of load is accompanied by lateral strain of opposite kind of all direction perpendicular to the load. Okay, ঠিক আছে। Last term হচ্ছিল Poisson's ratio. So what is the Poisson's ratio? Poisson's ratio হচ্ছিল the ratio of lateral strain to the longitudinal strain is constant for a given material. So when material is stressed within elastic limit. So প্রত্যেকটা কথাই কিন্তু মানে সারসংক্ষেপ কিন্তু একই, যে তোমার ইলাস্টিক লিমিটের মধ্যে তুমি যা স্ট্রেস অ্যাপ্লাই করো তোমার স্ট্রেস স্ট্রেনের ভ্যালুটা কিন্তু সেমই থাকবে। সো স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। সো উইদিন ইলাস্টিক লিমিট এখানেও সেম জিনিসটা কাজ হয়, সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু ল্যাটারাল স্ট্রেন। ঠিক আছে,
সো ইলাস্টিক লিমিটের মধ্যে তোমার এক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করার কারণে এটা লংগিটিউডিনাল ডাইরেকশনে যে স্ট্রেন বা ডিফর্মেশন হয়েছে ল্যাটারাল ডাইরেকশনে ঠিক একই পরিমাণ তোমার হচ্ছিল ডিফর্মেশনটা হবে উইদিন ইলাস্টিক লিমিট। ওকে, ইলাস্টিক লিমিটের বাইরে এটা ডিফর্মেশনটা আনপ্রেডিক্টেবল, যে কোনো টাইপের ডিফর্মেশন হতে পারে, মানে একই রেটে পারবে না। স্ট্রেসের সাথে স্ট্রেনের ডিফর্মেশনটা তখন বেশি হবে, তখন তুমি যে পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই করবা তার থেকে স্ট্রেনের রেটটা বেশি হবে, যেটা কিন্তু আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফে দেখছি। তোমরা জাস্ট এই ডেফিনেশন গুলো পড়ার সময় স্ট্রেস স্ট্রেন গ্রাফটা মাথায় রেখে পড়বা, তাহলে দেখা যাবে যে তুমি প্লাস্টিক ডিফর্মেশন ইলাস্টিক ডিফর্মেশনের কনসেপ্টগুলো খুব সুন্দর ক্লিয়ারলি বুঝতে পারবা। সো এটা হচ্ছিল আমাদের পয়সনস রেশিও। সো পয়সনস রেশিও যখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করতে যাব তখন এই ল্যাটারাল স্ট্রেনে আমরা ফর্মুলা জানলাম, লংগিটিউডিনাল স্ট্রেনে ফর্মুলা জানলাম, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করতে হবে। আমাদের আর 2-3 মিনিট আছে, আমি লাস্ট ক্লাসের এই প্রবলেমটা একটু দেখাই দিচ্ছি। এই প্রবলেমটা দেখাই দিচ্ছি, আর এই আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা তোমরা বাসায় ট্রাই করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে বলে দিব। আচ্ছা স্যার এই স্লাইডটা আমাদেরকে দিয়েন স্যার, পিডিএফটা। পিডিএফটা আজকে দিয়ে দেব। ওকে, সো এখানে বলা আছে হচ্ছে হলো এ টেনসাইল টেস্ট ওয়াজ কন্ডাক্টেড অন এ মাইল্ড স্টিল বার, একটা বারের উপর তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করতেছো। সো দ্য ফলোইং data obtained from the test. So diameter of the steel bar, so এটা হচ্ছে ইনিশিয়াল ডায়ামিটার যেটা ছিল 3 সেন্টিমিটার, গেজ লেন্থ অফ দ্য স্টিল বার বিফোর অ্যাপ্লাইং লোড বা বিফোর অ্যাপ্লাইং টেনসাইল লোড আমার লেন্থটা ছিল 20 সেন্টিমিটার, লোড অ্যাট ইলাস্টিক লিমিট, সো ইলাস্টিক লিমিটের লেভেল পর্যন্ত আমার লোড হচ্ছিল 250 কিলোনিউটন। সো 250 when we across this value of load তখনই কিন্তু আমাদের বডিটা ডিফর্ম করা শুরু করবে। সো এই লোডটা কিন্তু ইম্পর্টেন্ট, 250 কিলোমিটার এই বডির জন্য, এই মাইল্ড স্টিল রডের জন্য আমাদের ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিট মেইনটেইন করবে। সো 250 বিটুইন 250 কিলোনিউটন লোডের মধ্যে তুমি যে লোডে অ্যাপ্লাই করো না কেন, সেটা 200 220 230 যাই হোক না কেন, বডি তার আগে শেপে চলে আসবে। ঠিক আছে, সো এক্সটেনশন অফ লোড অফ 150 কিলোনিউটন, সো তুমি যখন ইলাস্টিক লিমিট লোড ক্রস করে যখন আরো এক্সট্রা 150 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করো তখন তোমার বডির লেন্থে 0.21 মিলিমিটার ডিফর্মেশন হচ্ছে টেনসাইল লোড অ্যাপ্লাই করার কারণে। তাহলে সেই লোডটা কোথার সাথে যোগ হয়ে যাবে, 20 সেন্টিমিটারের সাথে 0.21, তার মানে এখন কারেন্ট টোটাল লেন্থ হয়ে গেল 20.21। ঠিক আছে, এই দুটো যদি সাম করে দেই অ্যাকচুয়াল ডিফর্মেশন হচ্ছে 0.21। ম্যাক্সিমাম লোড কি হবে, আমি ম্যাক্সিমাম লোড হচ্ছিল 380 কিলোনিউটন, ম্যাক্সিমাম লোড হচ্ছিল আমার, এটা কি আমার ফ্র্যাকচার লোড নাকি আলটিমেট লোড, এটা আমার আলটিমেট লোড স্যার, আলটিমেট লোড। সো তার মানে বোঝা যাচ্ছে যে 380 কিলোনিউটন ছিল আমার আলটিমেট লোড, 380 বেশি আমি অ্যাপ্লাই করতে যাব না, কজ 380 এর পরে যে কোনো সময় আমার ফ্র্যাকচার হতে পারে, সেটা 381 হতে পারে আবার 430 তে হতে পারে, এটা আনপ্রেডিক্টেবল। টোটাল এক্সটেনশন, তার মানে এই বডির টোটাল এলংগেট করতে করতে এক্সটেনশন 60 মিলিমিটার, মানে 60 মিলিমিটার পর্যন্ত এটা এক্সটেনশন করা পসিবল। ডায়ামিটার অফ দ্য রড এট দ্য ফেইলার, যখন তোমার রডটা ফেল করা শুরু করবে, এটার মধ্যে নেকিং ফর্মেশন করা শুরু করবে, তখন কিন্তু আমি যদি এটার ডায়ামিটারটা মেজার করি, এটার ল্যাটারাল মানে ডাইরেকশনে এটা ডাইমেনশন কমতে কমতে 2.25 সেন্টিমিটারে চলে আসছে, যেটা ইনিশিয়ালি আমার 3 সেন্টিমিটারে ছিল। সো এখন আমার বের করতে বলছে ইয়ং মডুলাস কি হবে, স্ট্রেস এট দ্য ইলাস্টিক লিমিট কত হবে, যেহেতু আমি লোড জানি তাহলে স্ট্রেসটা বের করা পসিবল, আমি লোডের সাথে এরিয়াটা ডিভাইড করে। পার্সেন্টেজ অফ ইলংগেশন কি হবে এন্ড পার্সেন্টেজ অফ ডিক্রিজ ইন এরিয়া কত হবে। সো ইনিশিয়ালি আমি রডের ক্রস সেকশনাল এরিয়াটা বের করলাম, ক্রস সেকশনাল এরিয়া বাই করার পর আমি হচ্ছে নাম্বার 1 ইয়ং মডুলাসটা বের করতেছি। ইয়ং মডুলাসটা কিভাবে বের করতেছে, উই নো দা ফর্মুলা ইয়ং মডুলাস স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। সো তোমাকে তার আগে স্ট্রেস এবং স্ট্রেনের ভ্যালুটা বের করতে হবে। এখানে স্ট্রেসের ভ্যালু হচ্ছে লোড ইলাস্টিক উইদিন ইলাস্টিক লিমিট, ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি তুমি অ্যাপ্লাই করতেছো। সো লোড হচ্ছিল 150 কিলোনিউটন। ঠিক আছে, সো এই যে 150 এখানে কি বলছে, টু ফাইন্ড দ্য ইয়ং মডুলাস ফার্স্ট ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্ট্রেস এন্ড স্ট্রেন উইদিন দ্য ইলাস্টিক লিমিট, the load at elastic limit is given but the extension corresponding to the load at elastic limit is not given. So তোমার ইলাস্টিক লিমিট পর্যন্ত লোড 250 কিলোনিউটন দেওয়া আছে, কিন্তু এই ইলাস্টিক লিমিটের বাইরে যে আমি 150 কিলোনিউটন লোডটা যে অ্যাপ্লাই করছি সেটার জন্য কিন্তু আমার ইলাস্টিক মানে ইয়ং মডুলাসের ভ্যালুটা দেওয়া নাই। ঠিক আছে, মানে ওই অংশটুকু আমাকে সাথে কাউন্ট করে নিতে হবে।
So but a load of 150 kN and corresponding extension of 0.21 mm are given, hence the value of are used for stress and strain within the elastic limit. So stress এ এই যে লোডটা যে আমি এক্সটেনশন যে লোডটা আমি অ্যাপ্লাই করতেছি 150 কিলোনিউটন, ঠিক আছে। সো এই কিলোনিউটন লোড যদি আমি অ্যাপ্লাই করি, এটার এরিয়াটা হচ্ছে হলো এই ভাগ যদি করি, আমার স্ট্রেসের ভ্যালু হচ্ছে হলো 21 মানে 21220 নিউটন পার মিটার স্কয়ার আসছে, ঠিক আছে। এটার অরিজিনাল লেন্থ কত ছিল? 20 সেন্টিমিটার ছিল, সেটাকে মিলিমিটারে কনসিডার করছি। স্ট্রেন কত? স্ট্রেনটা আমি যে ডিফরমেশনটা হয়েছে এখানে ডিফরমেশনটা বলে দেওয়া আছে তোমার 0.21 মিলিমিটার, সেই স্ট্রেনটা বের করলাম, ঠিক আছে। সো এই ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি এটা যদি বের করতে চাই তাহলে স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন, এটা হচ্ছে হলো আমার আমি মডুলাস অফ ইলাস্টিসিটি বের করলাম। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো স্যার লোড এট ইলাস্টিক লিমিট 250 কিলোনিউটন আর এক্সটেনশন অফ লোড অফ 150 কিলোনিউটন, ঠিক আছে। সো আমার হচ্ছে হলো এই যে 150 কিলোনিউটন লোডটা আমি অ্যাপ্লাই করতেছি আর 250 কিলোনিউটন হচ্ছে হলো আমার অ্যাকচুয়াল ইলাস্টিক লিমিট পর্যন্ত লোড, ঠিক আছে। এখন আমি যেহেতু এটা আমার অ্যাপ্লাইং লোড কত, অ্যাপ্লাইং লোড হচ্ছে 150 কিলোনিউটন, সো আমি এখানে অ্যাপ্লাইং লোডের সাথে রডের ক্রস সেকশনাল এরিয়া ডিভাইড করে আমি স্ট্রেস বের করলাম এবং ডিফরমেশনের সাথে টোটাল লেন্থ ভাগ করে আমি স্ট্রেন বের করে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি বের করলাম। এরপরে কি আসছে আমার বি হচ্ছে হলো the stress at elastic limit is given। এখন তোমার ইলাস্টিক লিমিট পয়েন্টে স্ট্রেস বের করতে বলছে, বি কি বের করতে বলছে? the stress at elastic limit। তো ইলাস্টিক লিমিটের লোড কত ছিল? 250 কিলোনিউটন আর এরিয়া কি? রডের ক্রস সেকশনাল এরিয়া, এটাকে ডিভাইড করলে আমি স্ট্রেস এট ইলাস্টিক লিমিটটা পেয়ে যাচ্ছি। এরপরে আসতেছে হচ্ছিল পার্সেন্টেজ অফ ইলংগেশন। পার্সেন্টেজ অফ ইলংগেশন হচ্ছিল তোমার টোটাল ইনক্রিজ ইন লেন্থ, যতটুকু লেন্থ ইনক্রিজ হয়েছে ডিভাইড বাই অরিজিনাল লেন্থ ইনটু 100%। সো টোটাল লেন্থ ইনক্রিজ হয়েছে 60 ডিভাইড বাই অরিজিনাল লেন্থ করলে আমার 30% ইনক্রিজ হয়ে গেছে। দ্য পার্সেন্টেজ অফ ডিক্রিজ ইন এরিয়া, অরিজিনাল লেন্থ অরিজিনাল এরিয়া ডিভাইড মাইনাস এরিয়া এট দ্য ফেইলার। সো যখন মানে রডের ডায়ামিটার 3 সেন্টিমিটার ছিল, তার জন্য যা তার এরিয়া যা ছিল এট দ্য টাইম অফ ফেইলারের সময় এটা ডায়ামিটার হয়ে গেছে 2.25 সেন্টিমিটার, তখন তার এরিয়া কত ছিল? তার মানে কি এটা হচ্ছিল ফেল হওয়ার পরে তার এরিয়া, এটা ছিল হলো ফেল হওয়ার আগে ইনিশিয়াল অবস্থা তার এরিয়া। দুইটার মধ্যে মাইনাস করলে আমরা অরিজিনাল এরিয়া মাইনাস এরিয়া এট দ্য ফেলার, দুইটার মধ্যে মাইনাস করে যদি আমি টোটাল এরিয়া মানে অরিজিনাল এরিয়া দ্বারা ডিভাইড করি তাহলে এবং 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ ইন এরিয়া আমরা বের করতে পারবো। এই ধরনের ফর্মুলা কিন্তু আমরা অলরেডি কিন্তু এগুলো আমরা করে আসছি। আমরা যখন 9 10 এ ফিজিক্স পড়ছি বা ইন্টারে ফিজিক্স পড়ছি তখন কিন্তু আমরা স্ট্রেস স্ট্রেনের ল্যাটারাল ডাইরেকশনে যে ডিফরমেশন পীড়ন বিকৃতির যে প্রবলেমগুলো তখন কিন্তু আমরা এই কতটুকু লেন্থ এলংগেট হয়েছে কতটুকু লেন্থ ডিক্রিজ হয়েছে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করে আসছে, ফর্মুলাগুলো কিন্তু নতুন না। সো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখন এই সেকেন্ড প্রবলেম, the ultimate stress for hollow steel column which carries a axial load of 1.9 meganewton, ঠিক আছে। লোডটা দেওয়া আছে, স্ট্রেসের ভ্যালুটা দেওয়া আছে, এক্সটার্নাল ডায়ামিটার দেওয়া আছে and determine the internal diameter and the factor of safety দেওয়া আছে। এখন হলো যে কোনো কিছু যদি অবজেক্ট থাকে, হলো অবজেক্টটা কি রকম থাকে শেপে? হলো অবজেক্টটা তোমার থাকে হচ্ছে হলো তোমার মনে করো এরকম একটা অবজেক্ট আর ইন্টারনাল ডায়ামিটারে আরেকটা হোল থাকে, ঠিক আছে। সো ইন্টারনাল ডায়ামিটার যখন হোল থাকে, এটা যদি আমার আউটার ডায়ামিটার হয় ডি, ইন্টারনাল ডায়ামিটার যদি আমার ডি নট হয়, তাহলে হলো সিলিন্ডার বা হলো স্ফিয়ারের জন্য আমার মানে ক্রস সেকশনাল এরিয়াটা কি হবে? পাই ডি স্কয়ার বাই 4 হবে না কি হবে? পাই বাই 4 ডি স্কয়ার মাইনাস কি হবে? বড় হাতের ডি স্কয়ার মাইনাস ছোট হাতের ডি স্কয়ার, বড় হাতের ডি স্কয়ার মাইনাস ছোট হাতের ডি স্কয়ার। ভেরি গুড। সো হলো সিলিন্ডারের জন্য আমরা এই এরিয়ার এই ফর্মুলাটা বের করতে হবে। এখন হচ্ছিল আমার এই প্রবলেমে ডি এর ভ্যালু দেওয়া আছে, এই প্রবলেমে আমার ডি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু ডি নট এর ভ্যালু দেওয়া নাই, আমাকে হচ্ছিল এই ইন্টারনাল ডায়ামিটারটা বের করতে বলছে। তোমার ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে, এখন ইন্টারনাল ডায়ামিটার বের করার জন্য তোমরা এই প্রবলেমটা তোমাদের হাতে বই আছে, তোমাদের হাতে নেট আছে, তোমরা চেষ্টা করো এই প্রবলেমটা নিজেরা সলভ করতে পারো কিনা। ফ্যাক্টর অফ সেফটি ডেফিনেশন কিন্তু তোমাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। ফ্যাক্টর অফ সেফটি
is the ratio of ultimate stress divided by working stress বা permissible stress. ultimate stress কি, যেই স্ট্রেসে এই জিনিসটা ভেঙে যাবে, সো আলটিমেট স্ট্রেসে ভ্যালু দেওয়া আছে, আর ওয়ার্কিং স্ট্রেসে ভ্যালুটা হয়তো সরাসরি দেওয়া আছে কি দেওয়া নেই সেটা তুমি কোশ্চেন পড়ে বুঝবে কিনা সেটা তুমি একটু দেখো। তো তোমার এখানে ফ্যাক্টর অফ সেফটি রিলেশনটা লাগবে, এরিয়ার ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে, স্ট্রেস স্ট্রেনে বেসিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করতে হবে এবং ইন্টারনাল ডায়ামিটারের ভ্যালুটা বের করতে হবে। এখন দেখো তোমরা নিজেরা এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা, না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবো। ওকে ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার রোল 46 স্যার হচ্ছে কারেন্ট নাই স্যার, ও আপনাকে স্যার মেসেজ দিছিল স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি স্যার।